আলেকজান্ডার বনাম ভারত। ভারত জয় করতে এসে কেন ফিরে গেলেন? খ্রিস্টপূর্ব ৩২৬ সাল। একদিকে তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী বিজেতা আলেকজান্ডার দ্য গ্রেট। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি গ্রিস থেকে শুরু করে বিশাল পারস্য সাম্রাজ্য পর্যন্ত জয় করে ফেলেছেন। তার সেনাবাহিনী তখন একের পর এক রাজ্য পেরিয়ে এগিয়ে চলেছে, কিন্তু এবার সামনে এমন একটি ভূখণ্ড যাকে গ্রিকরা বলতো ইন্ডিয়া। আজকের ভারতের মতো বিশাল দেশ সম্পর্কে তখনকার গ্রিকদের জ্ঞান ছিল সীমিত, তবু আলেকজান্ডার এগিয়ে এলেন। কিন্তু প্রশ্ন হলো, যে মানুষ এত বিশাল সাম্রাজ্য জয় করেছিলেন, তিনি কেন ভারতবর্ষের আরও গভীরে যেতে পারলেন না? কে তাকে থামিয়েছিল? একজন রাজা, একটি যুদ্ধ, নাকি তার নিজের সৈন্যরাই? আজকের গল্প সেই প্রশ্নের উত্তর খুঁজবে। এটি শুধু আলেকজান্ডারের গল্প নয়, এটি আলেকজান্ডার ও ভারতীয় রাজাদের মুখোমুখি হওয়ার গল্প। এটি রাজাপুরু, হাইডাসপিসের যুদ্ধ এবং এক বিজেতার সেই মুহূর্তের গল্প যখন তার নিজের সৈন্যরাই বলেছিল, আর নয়। অধ্যায় ১, বিজেতা আলেকজান্ডার। খ্রিস্টপূর্ব ৩৫৬ সালে ম্যাসিডোনিয়ার রাজপরিবারে জন্ম নেন আলেকজান্ডার। তার বাবা ছিলেন রাজা ফিলিপ দ্বিতীয়। ছোটবেলা থেকেই আলেকজান্ডার যুদ্ধ, রাজনীতি এবং দর্শনের শিক্ষা পেয়েছিলেন। তার শিক্ষক ছিলেন বিখ্যাত গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। কিন্তু আলেকজান্ডারের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বজয়। খ্রিস্টপূর্ব ৩৩৬ সালে তার বাবা নিহত হওয়ার পর মাত্র ২০ বছর বয়সে আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার রাজা হন। তারপর শুরু হয় তার সামরিক অভিযান। প্রথমে গ্রিসে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, তারপর চোখ ফেরান পূর্ব দিকে। সামনে ছিল তৎকালীন বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। অধ্যায় ২, পারস্য থেকে ভারতের পথে। আলেকজান্ডারের বাহিনী পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে একের পর এক যুদ্ধে জয় পেতে থাকে। পারস্যের রাজা তৃতীয় দারিয়াসকে পরাজিত করার পর আলেকজান্ডারের সামনে খুলে যায় বিশাল পূর্বাঞ্চল। কিন্তু তার উচ্চাকাঙ্ক্ষার কোনো শেষ ছিল না। তিনি আরও পূর্বে যেতে থাকেন। মধ্য এশিয়ার বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করতে করতে অবশেষে তার বাহিনী পৌঁছে যায় ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্তে। এখানে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন, কারণ ভারত তখন কোনো একক সাম্রাজ্য ছিল না। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজা ও শক্তিশালী রাজ্য ছিল। আলেকজান্ডারকে এবার এক বিশাল এবং অপরিচিত ভূখণ্ডের মুখোমুখি হতে হবে। অধ্যায় ৩, ভারতীয় সীমান্তে প্রবেশ। আলেকজান্ডার যখন উত্তর পশ্চিম ভারতীয় অঞ্চলে প্রবেশ করেন, তখন তার সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় নদী, সিন্ধু নদী। তবে নদী পার হওয়াই তার সবচেয়ে বড় সমস্যা ছিল না, কারণ সামনে ছিল ভারতীয় রাজাদের প্রতিরোধ। কিছু স্থানীয় শাসক আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করেন, কেউ আবার তার সঙ্গে মিত্রতা করেন। কিন্তু একজন রাজা আত্মসমর্পণ করতে রাজি ছিলেন না। তার নাম রাজাপুরু। গ্রিক ঐতিহাসিকদের লেখায় তিনি পরিচিত পোরুস নামে। আর এখান থেকেই শুরু হয় আলেকজান্ডারের ভারত অভিযানের সবচেয়ে বিখ্যাত অধ্যায়। অধ্যায় ৪, রাজাপুরু। রাজাপুরুর রাজ্য ছিল ঝিলম নদী বা প্রাচীন হাইডাসপেস নদীর আশেপাশে। আলেকজান্ডারের সামনে তখন একটি কঠিন সমস্যা। নদীর ওপারে পুরুর বিশাল বাহিনী অপেক্ষা করছে। বর্ষাকাল, নদীর জল প্রবল, আর নদীর ওপারে শত্রু সেনাবাহিনী প্রস্তুত। সরাসরি নদী পার হলে আলেকজান্ডারের বাহিনী বড় বিপদের মধ্যে পড়তে পারে। তাই তিনি ব্যবহার করলেন তার সবচেয়ে বড় অস্ত্র, কৌশল। অধ্যায় ৫, হাইডাসপিসের যুদ্ধ। আলেকজান্ডার প্রথমে এমনভাবে প্রস্তুতি নিতে থাকেন যেন তিনি নদীর একটি নির্দিষ্ট জায়গা দিয়েই পার হবেন। তিনি বারবার সৈন্যদের নিয়ে নদীর কাছে যেতেন, আবার ফিরে আসতেন। এর ফলে পুরুর সৈন্যরা বিভ্রান্ত হয়ে পড়ে, তারা বুঝতে পারছিল না আলেকজান্ডার আসলে কোথা দিয়ে নদী পার হবেন। অবশেষে এক রাতে আলেকজান্ডার তাঁর বাহিনীর একটি অংশ নিয়ে নদীর উজানে চলে যান। সেখানে আবহাওয়া ও অন্ধকারের সুযোগ নিয়ে তিনি নদী পার হওয়ার চেষ্টা করেন। অন্যদিকে পুরুর বাহিনীর একটি অংশ মূল শিবিরের কাছেই অবস্থান করছিল। কিন্তু নদী পার হওয়ার খবর পাওয়ার পর যুদ্ধ শুরু হয়ে যায়। অধ্যায় ৬, যুদ্ধের ময়দানে হাতি। এই যুদ্ধে ভারতীয় বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শক্তি ছিল যুদ্ধ হাতি। আলেকজান্ডারের সৈন্যরা এর আগে হাতির মুখোমুখি হয়েছিল, কিন্তু ভারতীয় যুদ্ধক্ষেত্রে হাতির ব্যবহার ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশাল হাতি, তার ওপর সৈন্য। এই দৃশ্য ম্যাসিডোনীয় বাহিনীর জন্য ভয়ঙ্কর ছিল। তবুও আলেকজান্ডারের বাহিনী তাদের সামরিক কৌশল ব্যবহার করে ধীরে ধীরে ভারতীয় বাহিনীর ওপর চাপ সৃষ্টি করে। যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন। দুই পক্ষই প্রচণ্ড প্রতিরোধ করে। শেষ পর্যন্ত আলেকজান্ডারের বাহিনী জয়লাভ করে। কিন্তু এই জয় ছিল খুব সহজ কোনো জয় নয়। অধ্যায় ৭,
আলেকজান্ডার ও রাজা পুরুর সাক্ষাৎ। যুদ্ধের পর আসে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত একটি ঘটনা। আলেকজান্ডারের সামনে আনা হয় পরাজিত রাজা পুরুকে। কথিত আছে আলেকজান্ডার তাঁকে জিজ্ঞাসা করেন, তোমার সঙ্গে কেমন আচরণ করা উচিত? পুরুর উত্তর ছিল, একজন রাজার সঙ্গে যেমন আচরণ করা হয়। এই উত্তরের মধ্যে ছিল আত্মসম্মান। আলেকজান্ডার তাঁর সাহস ও ব্যক্তিত্বে মুগ্ধ হন বলে প্রাচীন সূত্রগুলোতে উল্লেখ রয়েছে। এরপর পুরু তাঁর রাজ্যের শাসক হিসেবেই বহাল থাকেন এবং আলেকজান্ডারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। এই ঘটনা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বার্তা রেখে যায়। যুদ্ধের ময়দানে পরাজিত হওয়া আর আত্মসম্মান হারিয়ে ফেলা এক জিনিস নয়। অধ্যায় ৮। কিন্তু আলেকজান্ডার থামেননি। অনেকে ভাবতে পারেন, পুরু পরাজিত হওয়ার পরই কি আলেকজান্ডার ভারত জয় করে ফেলেছিলেন? না, বরং তার সামনে তখনও ছিল বিশাল ভূখণ্ড। তিনি আরও পূর্ব দিকে এগোতে চেয়েছিলেন, কারণ তার কাছে খবর আসছিল আরও পূর্বে রয়েছে বিশাল শক্তিশালী রাজ্য, আর সেই অঞ্চলের সেনাবাহিনী আরও বড় হতে পারে। বিশেষ করে গঙ্গা নদীর দিকের রাজ্যগুলোর কথা তার সৈন্যদের কাছে পৌঁছাতে থাকে। আলেকজান্ডারের সামনে তখন ছিল আরও একটি সিদ্ধান্ত। তিনি কি আরও এগিয়ে যাবেন নাকি ফিরে যাবেন? অধ্যায় ৯। আসল বাধা ছিল কারা? এবার ইতিহাসের গল্পে আসে সবচেয়ে বড় মোড়। আলেকজান্ডারের সৈন্যরা বছরের পর বছর ধরে যুদ্ধ করে চলেছিল। তারা গ্রিস থেকে বেরিয়েছে, পারস্য পেরিয়েছে, মধ্য এশিয়া পেরিয়েছে, তারপর এসেছে ভারতীয় উপমহাদেশে। তারা ক্লান্ত, অনেক সৈন্য আহত, অনেকে বহু বছর ধরে নিজেদের পরিবার থেকে দূরে। আর সামনে আবার নতুন যুদ্ধ, নতুন রাজ্য, নতুন নদী, নতুন শত্রু। শেষ পর্যন্ত সৈন্যদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। তারা আরও পূর্ব দিকে যেতে অস্বীকার করে। এই ঘটনা আলেকজান্ডারের জন্য ছিল বিশাল ধাক্কা, কারণ একজন বিজেতা যতই শক্তিশালী হন না কেন, সেনাবাহিনী ছাড়া তিনি যুদ্ধ করতে পারবেন না। অধ্যায় ১০। গঙ্গার দিকে আর যাওয়া হলো না। আলেকজান্ডার তাঁর সৈন্যদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সৈন্যদের সিদ্ধান্ত পরিবর্তন করা সহজ হয়নি। শেষ পর্যন্ত তাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়। এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। আলেকজান্ডার পুরো ভারত জয় করেননি। তিনি উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশের কিছু অঞ্চলে অভিযান চালিয়েছিলেন এবং বিভিন্ন রাজ্যের সঙ্গে যুদ্ধ ও রাজনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু গঙ্গার সমতল ভূমি বা ভারতীয় উপমহাদেশের বিশাল অংশ তাঁর নিয়ন্ত্রণে আসেনি। তাই আলেকজান্ডার ভারত জয় করেছিলেন, এই কথাটি ঐতিহাসিকভাবে সঠিক নয়। অধ্যায় ১১। ফেরার পথও ছিল ভয়ঙ্কর। ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরও বিপদ শেষ হয়নি। আলেকজান্ডারের বাহিনীকে কঠিন ভূখণ্ড, নদী এবং প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে ফিরে যেতে হয়। কিছু বাহিনী স্থলপথে এগোয়, আরেকটি অংশ নৌপথে যাওয়ার চেষ্টা করে। এই প্রত্যাবর্তনও ছিল অত্যন্ত কঠিন অভিযান। যে মানুষ পূর্ব দিকে জয় করতে করতে এগিয়েছিলেন, তার জন্য পশ্চিমে ফিরে যাওয়ার পথও সহজ ছিল না। অধ্যায় ১২। আলেকজান্ডারের শেষ দিন। ভারতীয় অভিযান শেষ করে আলেকজান্ডার ধীরে ধীরে পশ্চিমের দিকে ফিরে যান, কিন্তু তার শরীর তখন দুর্বল হয়ে পড়েছিল। খ্রিস্টপূর্ব ৩২৩ সালে ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয়। তখন তার বয়স ছিল মাত্র প্রায় ৩২ বছর। একজন মানুষ যিনি অল্প বয়সেই বিশাল সাম্রাজ্য তৈরি করেছিলেন, তিনি আর কখনো নিজের সাম্রাজ্যের ভবিষ্যৎ দেখতে পেলেন না। তার মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়। অধ্যায় ১৩। তাহলে আলেকজান্ডার কেন ফিরে গেলেন? এখন ফিরে আসি আমাদের মূল প্রশ্নে। কেন আলেকজান্ডার ভারত জয় করতে পারেননি? এর একটি মাত্র উত্তর নেই। প্রথমত, তার সৈন্যরা দীর্ঘদিনের যুদ্ধ ও অভিযানে ক্লান্ত হয়ে পড়েছিল। দ্বিতীয়ত, সামনে ছিল বিশাল ভূখণ্ড এবং শক্তিশালী ভারতীয় রাজ্যগুলো। তৃতীয়ত, নদী, আবহাওয়া এবং অপরিচিত পরিবেশও বড় চ্যালেঞ্জ ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার নিজের সেনাবাহিনী আর সামনে এগোতে রাজি ছিল না। অর্থাৎ আলেকজান্ডারকে কোনো একটি যুদ্ধ একা থামিয়ে দেয়নি, বরং দীর্ঘ অভিযান, সৈন্যদের ক্লান্তি, স্থানীয় প্রতিরোধ এবং সামনে থাকা অজানা শক্তির সমন্বিত পরিস্থিতি তার অগ্রযাত্রা থামিয়ে দেয়। শেষ অধ্যায়। ইতিহাসের আসল শিক্ষা। আলেকজান্ডারকে ইতিহাস মনে রেখেছে একজন অসাধারণ সামরিক নেতা হিসেবে, কিন্তু তার ভারত অভিযান আমাদের আরেকটি বিষয় শেখায়। একজন বিজেতার শক্তি শুধু তার অস্ত্রের মধ্যে থাকে না, তার শক্তি নির্ভর করে তার সৈন্যদের ওপর, তার কৌশলের ওপর, তার নেতৃত্বের ওপর এবং সবচেয়ে বড় কথা, তার সৈন্যরা কতদূর পর্যন্ত তার সঙ্গে যেতে প্রস্তুত তার ওপর। রাজা পুরুর সঙ্গে আলেকজান্ডারের যুদ্ধ তাকে একটি বড় জয় দিয়েছিল,
কিন্তু সেই জয়ের পরও তিনি ভারত জয় করতে পারেননি, কারণ সামনে শুধু শত্রু ছিল না, ছিল হাজার হাজার কিলোমিটারের দূরত্ব, অজানা ভূখণ্ড, কঠিন পরিবেশ এবং ক্লান্ত একটি সেনাবাহিনী। তাই ইতিহাসের প্রশ্নটি হয়তো এমন হওয়া উচিত নয়, আলেকজান্ডার ভারতকে কেন জয় করতে পারেননি, বরং প্রশ্ন হওয়া উচিত, এতদূর পর্যন্ত জয় করার পরও একজন বিজেতার নিজের সেনাবাহিনী কেন তাকে থামিয়ে দিল? হয়তো এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আলেকজান্ডারের ভারত অভিযানের সবচেয়ে বড় রহস্য। তিনি যুদ্ধক্ষেত্রে হেরেছিলেন কিনা সেটা ইতিহাসের একটি অংশ, কিন্তু তার সবচেয়ে বড় পরাজয় হয়েছিল তখন, যখন তার নিজের সৈন্যরা বলেছিল, আর নয়। আপনার কি মনে হয় আলেকজান্ডার যদি তার সৈন্যদের নিয়ে আরও পূর্ব দিকে এগোতে পারতেন, তাহলে কি ভারতীয় ইতিহাস সম্পূর্ণ অন্যরকম হতো? কমেন্টে আপনার মতামত লিখুন। আর এমন ইতিহাসের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।